আসসালামু আলাইকুম। নজরুল ইসলাম বাবু স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। সংবিধান পরিবর্তন করতে গণভোটের বিধান চায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে দলটির নেতারা এই দাবি জানিয়েছেন। এছাড়া এক ব্যক্তি দুইবারের বেশি যেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি হতে না পারেন, সংবিধানে এমন বিধান রাখার পরামর্শ দলটির। মৌলিক সংস্কার ও গণহত্যার বিচার দৃশ্যমান না করে নির্বাচনের চেষ্টা হলে জনগণ রাস্তায় নামবে বলেও জানান এনসিপির নেতারা। নূর হোসেনের রিপোর্টে বিস্তারিত। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংসদ ভবনের এলডি হলে সংস্কার কমিশনগুলোর ১৬৬টি সুপারিশের উপর মতামত জানাতে দিনব্যাপী বৈঠক করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, সংরক্ষিত নারী আসন, অর্থবিল এবং সরকারের প্রতি অনাস্থা বাদে অন্যান্য বিষয়ে ৭০ অনুচ্ছেদের সংস্কারে ব্যাপক জোর দেয় দলটি। ৭ ঘন্টার আলোচনার পর বৈঠকের মুলতবি করা হয়। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নতুন করে অনেকগুলো বিষয়ে একমত হয়েছেন তারা। ক্ষমতার ক্ষেত্রে আমরা বলেছি যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। আমরা প্রধানমন্ত্রী শাসিত সরকার নয়, বরং মন্ত্রী পরিষদ শাসিত যে সরকার, সেটার প্রস্তাবনা দিয়েছি। আমরা গণভোটে যেতে হবে সংবিধান সংশোধনের জন্য। সংবিধানের মূলনীতি নিয়ে প্রশ্ন তোলে এনসিপি। তাদের মতে এতে করে রাজনৈতিক দলগুলো নিজেদের ইচ্ছা চাপিয়ে দিত, তাই মূলনীতি বাতিল চান তারা। আমাদের সংবিধানে যে গণপ্রজাতন্ত্রী এবং গণতান্ত্রিক রাষ্ট্রের কথা বলা থাকে, মৌলিক অধিকারগুলোর কথাও বলা থাকে, সেক্ষেত্রে আলাদা করে মূলনীতির প্রয়োজন আছে কিনা। তবে আমরা মূলনীতির ক্ষেত্রে বলেছি যে আমাদের যে ৭২-এর মূলনীতি, এছাড়া পরবর্তী সময়ে বিভিন্ন সংশোধনীর মাধ্যমে যে দলীয় মূলনীতিগুলো প্রবেশ করানো হয়েছে, সেই মূলনীতিগুলো বাতিল করতে হবে। এনসিপির নেতারা বলেন, কোনো দল বা গোষ্ঠীর স্বার্থে যদি সংস্কার আটকে যায়, তাহলে জনগণ আবারও রাস্তায় নামবে। জনগণ ৫ই আগস্ট তাদের নিজস্ব জনগণের যে ক্ষমতা, সেই ক্ষমতা কিন্তু দেখিয়েছে এবং সেই রাষ্ট্র কাঠামোর অঙ্গীকার বা আকাঙ্ক্ষা তারা ব্যক্ত করেছে। এবং এখন যদি আমরা তার জনগণের আকাঙ্ক্ষা, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সেটা থেকে যদি আমরা সরে যাই বা কেউ কোনো গোষ্ঠী সরে যায়, তাহলে জনগণ যে আবার রাস্তায় নামবে না, তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। নির্বাচন অবশ্যই হতে হবে, কিন্তু তার আগে বিচার এবং সংস্কারের দৃশ্যমান রোডম্যাপ সরকারকে উপস্থাপন করতে হবে। কাজের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার সময় পাবে। আমরা প্রলম্বিত করার পক্ষপাতী নই, সে ব্যাপারে আমরা আমাদের জোরালো বক্তব্য উপস্থাপন করেছি। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, যে সকল বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত তা চিহ্নিত করা হচ্ছে। আপনারা সুস্পষ্টভাবে বলেছেন যে আপনারা একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত চান এবং আপনাদের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন ধরে যে আকাঙ্ক্ষা মানুষের মধ্যে ছিল, সেই আকাঙ্ক্ষা মূর্ত হয়ে উঠেছে এটা রাষ্ট্র সংস্কারের জন্য। এই অভাবনীয় এবং অভূতপূর্ব এক গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়ার জন্য এবং তাকে আজকের দিনে বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের পথে অগ্রসর করে নেওয়ার জন্য আপনাদের সহযোগিতা, আপনাদের অবদান আমরা অবশ্যই কৃতজ্ঞতার সাথে স্মরণ করব, জাতি কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। রোববার বিএনপির সঙ্গে আবারও বৈঠকে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচন দেশের ইতিহাসের সেরা নির্বাচন হবে বলে আশ্বস্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের একটি প্রতিনিধি দল শনিবার প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে গেলে তিনি কথা বলেন। সংস্থাটির ৫ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলটি প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। বাংলাদেশে চলমান বিভিন্ন উদ্যোগ, বিশেষ করে নাগরিক সমাজের নেতৃত্বাধীন স্বাধীন নির্বাচন পর্যবেক্ষণ কাঠামো পুনর্গঠনের অঙ্গীকার তুলে ধরেন। একই সাথে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে অংশীজনদের সাথে চলমান সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। আইন অথবা অধ্যাদেশের মাধ্যমে একটি স্বাধীন স্বতন্ত্র নারী কমিশন গঠনের সুপারিশ করেছে নারী সংস্কার কমিশন। জাতীয় সংসদে ৬০০ আসন করার প্রস্তাব করে ৩০০টি নারীর জন্য বরাদ্দ রাখা, অভিন্ন পারিবারিক আইন, উত্তরাধিকারে নারী পুরুষের সমান অধিকার সহ বেশ কিছু সুপারিশ করেছে কমিশন। প্রধান উপদেষ্টার কাছে এ সংক্রান্ত প্রতিবেদন জমাদানকালে এই প্রতিবেদনকে গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে যেসব সুপারিশ এখনই বাস্তবায়নযোগ্য তা দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান।
২৪-এর গণ অভ্যুত্থানের পর রাষ্ট্রের বেশ কিছু ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কারে কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। গত বছরের নভেম্বরে গঠিত হয় নারী বিষয়ক সংস্কার কমিশন। ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত 4 মাসে 43টি সভা, দেশের বিভিন্ন স্থানে 39টি পরামর্শ সভা এবং অন্যান্য সংস্কার কমিশনের সাথে 9টি সভার মধ্য দিয়ে সংস্কার প্রতিবেদন তৈরি করে কমিশন। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয় কমিশন প্রধান শিরিন পারভীন হক সহ কমিশনের 10 সদস্য। এ সময় এই প্রতিবেদনকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে যেগুলো এখনই কার্যকর করা সম্ভব তা বাস্তবায়নে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। এই প্রস্তাবগুলো জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর কাছে নিয়ে যাওয়া হবে বলেও জানান প্রফেসর ইউনূস। প্রধান উপদেষ্টা এই প্রতিবেদনটিকে ওয়েলকাম জানিয়েছেন এবং তিনি বলেছেন যে নিয়ে ঐকমত্য কমিশনের কাছে যাওয়া হবে এবং সেখান থেকে রাজনৈতিক দলগুলোর সাথে কথাবার্তা হবে বা মতামত গঠনের প্রক্রিয়াটা শুরু হবে। রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রতিবেদনের আদ্যপান্ত তুলে ধরে নারী সংস্কার কমিশন। কমিশন প্রধান বলেন, তারা চায় রাষ্ট্র হবে ইহজাগতিক, মানবিক এবং কল্যাণমুখী, আর সমাজ হবে অসাম্প্রদায়িক। 3টি ভাগে 15টি সুপারিশ করা হয়েছে। কিছু সংস্কার করবে নির্বাচিত সরকার, তবে সংস্কারের মোক্ষম সময় এখনই। এই অন্তর্বর্তীকালীন সরকারই করতে পারবে। তাদের অনেক সুযোগ আছে অনেক কিছু করার, যেটা নাকি রাজনৈতিক সরকারগুলো করতে পারে না নানান কারণে, রাজনৈতিক বিভিন্ন স্বার্থের কারণে তারা করতে পারে না। আইন অথবা অধ্যাদেশের মাধ্যমে একটি স্বাধীন স্বতন্ত্র নারী কমিশন গঠনের সুপারিশ করেছে সংস্কার কমিশন। সব আইন থেকে মৃত্যুদণ্ড বিলুপ্তি, স্থানীয় সরকার নির্দলীয় করা এবং নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করা, অভিন্ন পারিবারিক আইন করা, উত্তরাধিকারে নারী পুরুষ এর সমান অধিকার নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে। জনসংখ্যার জন্য এখন আর 300 আসন মোটেও মানে অ্যাডিকুয়েট না, পর্যাপ্ত না। সুতরাং 600 আসনের যথেষ্ট আসলে আমার মনে হয় যুক্তি রয়েছে এবং একটা স্বতন্ত্র ও স্বাধীন নারী কমিশন গঠন করা, এটা আমাদের একটা মূল প্রস্তাব। সেটা অধ্যাদেশের মাধ্যমেই যদি করতে হয় সেভাবেই হোক, বা পরবর্তীতে যদি আইন করতে হয় সেটা যেন আইন করা হয়। নারী পুরুষের সমতা বিষয়ক নীতি ও কর্মসূচির পর্যালোচনা করবে এই কমিশন এবং প্রতিকার প্রস্তাব করবে। সব গণমাধ্যম কর্মীর জন্য মজুরি বোর্ড গঠন করা এবং বর্তমান অর্থনীতিতে জীবনযাপনের ব্যয়ের সাথে সামঞ্জস্য রেখে বেতন কাঠামো নির্ধারণ এবং নারী পুরুষের সমমজুরি নিশ্চিত করা। গণমাধ্যমের প্রত্যেক শাখা এবং স্তরে 50% নারীর অংশগ্রহণ নিশ্চিত করার সুপারিশও করা হয়েছে প্রতিবেদনে। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারত, যুক্তরাষ্ট্র বা চীন নয়, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ। ডক্টর ইউনূসকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত না হলে বাংলাদেশ বিপদে পড়বে। শনিবার সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ইফতেখার রেজার রিপোর্ট। রাষ্ট্রদূত সিরাজুল ইসলামের দূরদৃষ্টিতে ক্ষমতায়ন বাংলাদেশ বিষয়ক এই আলোচনা সভা অনুষ্ঠানে বিএনপির মহাসচিব বলেন, রাষ্ট্র পরিচালনায় গণতন্ত্রের বিকল্প নেই। গণতন্ত্র জোর করে চাপিয়ে দেওয়া যায় না, এটি চর্চার বিষয়। দেশটা আমাদের, এর ভবিষ্যৎ আমাদেরকে নির্মাণ করতে হবে। ওই আমেরিকা থেকে এসে ট্রাম্পও তৈরি করে দেবে না, বা আপনার চীন থেকে শি এসেও এটা করে দেবে না, অথবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না। এই যে বিষয়গুলো, এটা আমাদের মধ্যে, আমাদের মনের মধ্যে, আমাদের অন্তরের মধ্যে গেঁথে নিতে হবে, গেঁথে নিতে হবে। গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং গণতন্ত্রকে চাপিয়ে দেওয়া যায় না। ইট ক্যানট বি ইম্পোজড। আপনি আমার উপরে চাপিয়ে দিলেন তা দেওয়া যাবে না, চর্চা করতে হবে, প্র্যাকটিস করতে হবে, সেই জায়গাগুলোকে খোলা রাখতে হবে। অভ্যুত্থানের রক্তপাত ও ত্যাগের শেষ পরিণতি দেশের জন্য ভালো হবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এর কারণ দেশের মানুষ চিরকাল ভালোর জন্যই লড়াই করেছে। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। আমরা এখন খুব ব্যস্ত হয়ে পড়েছি যে আমেরিকা আপনার ট্যারিফ আরোপ করে ফেলেছে এবং খুব দ্রুত যদি এই ট্যারিফের সুরাহা না করা যায় তাহলে আরও বড় বিপদে পড়তে হবে। এটা তো সত্য কথা। কিন্তু আমার মনে হয় যে আমরা এই শ্রেণীর মানুষগুলোকে যদি সামনের দিকে এগিয়ে আনতে পারি
তাদেরকে কাজ দিতে পারি, তাদেরকে আপনার বিভিন্ন প্রযুক্তি দিতে পারি, তাহলে এই সমস্যাগুলো আমরা অতি দ্রুত কাটিয়ে উঠতে পারবো। দেশের উন্নয়নে অংশীদার হতে বিএনপি মহাসচিব সবার প্রতি আহ্বান জানান। 150 বছর আগে যখন ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই আন্দোলনের সাথে জড়িত খুনিদের দৃশ্যমান বিচার ও প্রয়োজনীয় সংস্কার ছাড়া বাংলাদেশের জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এছাড়া বাংলাদেশের সীমান্তে বিএসএফ কর্তৃক হত্যাকাণ্ডের বিচার এদেশের মাটিতেই করার আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার লালমনিরহাটে পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। লালমনিরহাট থেকে হায়দার আলী বাবু, বান্দরবান থেকে আলাউদ্দিন শাহরিয়ারের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারের সীমান্তে বিএসএফের গুলি ও নির্যাতনে নিহত বাংলাদেশি যুবক হাসিনুর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় বিচার দাবি করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার বিকেলে নিহতের কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ করে অর্থ সহায়তা প্রদান করেন। পরে সেখানে আয়োজিত এক সংক্ষিপ্ত সভায় তিনি বলেন, সীমান্ত হত্যার বিচার বাংলাদেশেই হতে হবে। পেলানের বিচার এখনো পেলাম না, আমরা ভারতের কাছে আহ্বান জানাবো, অন্তত এই বিচারটা করে প্রমাণ করেন আপনারা আমাদের বন্ধু। হত্যাকাণ্ড হয়েছে আমাদের দেশের মাটিতে, নিয়ে গেছে লাশ ভারতে, হত্যাকাণ্ডের বিচার হতে হবে বাংলাদেশে। এর আগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, লালমনিরহাট বিমানবন্দর ও লালমনিরহাট বুড়িমারি মহাসড়ক 4 লেনে উন্নীতকরণ সহ বিভিন্ন দাবিতে সকালে লালমনিরহাটের কালেক্টরেট মাঠে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত জনসভায় অংশ নেন দলের আমির। সেখানে তিনি বলেন, খুনিদের দৃশ্যমান বিচার ও প্রয়োজনীয় সংস্কার ছাড়া বাংলাদেশের জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না। যে কোনো নির্বাচনের আগে অবশ্যই দুটি কাজ সম্পন্ন করতে হবে। একটি হচ্ছে খুনিদের বিচার, এ বিচার দৃশ্যমান হতে হবে। আরেকটি হচ্ছে প্রয়োজনীয় সংস্কার। এই দুইটা ছাড়া বাংলাদেশের জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না। পরে ডাক্তার শফিকুর রহমান নীলফামারীতে এক জনসভায় অংশ নেন। সেখানে তিনি বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে পিলখানায় সেনা কর্মকর্তাদের হত্যাকাণ্ড, শাপলা চত্বরে আলেমদের হত্যার বিচার সহ সকল হত্যার বিচার করবে। অন্যদিকে বান্দরবানের ঐতিহাসিক রাজার মাঠে প্রথমবারের মতো আয়োজিত জামায়াতে ইসলামী কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। সেখানে তিনি বলেন, প্রধান উপদেষ্টার বেঁধে দেওয়া সময়ের মধ্যে যে কোনো সময় জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তার দল প্রস্তুত রয়েছে। তবে কোনো অজুহাতেই নির্বাচনের তারিখ জুন থেকে সরে যাওয়া চলবে না বলে সতর্ক করেন গোলাম পরোয়ার। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। নির্বাচনের জন্য এখনই আন্দোলনের প্রয়োজন দেখছেন না বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। প্রত্যাশা করেন জন আকাঙ্ক্ষা পূরণে ডিসেম্বরের মধ্যেই সরকার নির্বাচন দেবে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শনিবার বিকেলে 12 দলীয় জোটের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, 12 দলীয় জোটের সাথে অনেক বিষয়ে একমত হয়েছে বিএনপি। এ সময় 12 দলীয় জোটের চেয়ারম্যান মোস্তফা জামান হায়দার বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা সম্ভব, তাই বিভ্রান্তি এড়াতে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার স্পষ্ট রোডম্যাপের দাবি জানান তিনি। বলেন, প্রশাসনে থাকা ফ্যাসিস্টদের অপসারণ ও জুলাই অগাস্ট গণহত্যার বিচারের দাবি জানায় 12 দলীয় জোট। পরে এলডিপির সাথেও বৈঠক করে বিএনপি। সমমনা অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক 2 সপ্তাহের মধ্যে শেষ করতে চায় দলটি। আওয়ামী লীগের নেতাকর্মীরা যেন মিছিল করতে না পারে সেজন্য পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অধীন কয়েকটি থানা পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান। আওয়ামী লীগের মিছিল বন্ধ না করতে পারলে দায়িত্বরত পুলিশদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। পুলিশদের আবাসন ব্যবস্থা আরও উন্নত করা যায় কি না সে বিষয়ে কাজ চলছে বলেও জানান তিনি। পুলিশ সদস্যরা যেন তাদের পরিবারের সদস্যদের সাথে দেখা করতে পারে সেজন্য তাদের নিজ নিজ বিভাগে পদায়নের বিষয়ে তার মন্ত্রণালয় চিন্তাভাবনা করছে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যেহেতু মিছিল হয়েছে, এটা তো আর কোনো, এটার ভিতরে তো কারো কোনো সন্দেহ নেই। মিছিলটা যেন ভবিষ্যতে না হতে পারে এই জন্য পুলিশদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এবং যদি তারা এটাকে ভালোভাবে কন্ট্রোল না করতে পারে তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। 6 দফা দাবিতে রোববার সারা দেশে জেলাভিত্তিক মহাসমাবেশের ঘোষণা দিয়েছে আন্দোলনরত পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
শনিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে অবস্থান ও রাইজ ইন রেড কর্মসূচি পালনের পর তারা এই ঘোষণা দেয়। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। কুমিল্লায় কারিগরি শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ জানিয়ে অভিযোগ করা হয় তাদের 6 দফা যৌক্তিক দাবি পূরণে সরকারের পক্ষ থেকে সাড়া দেওয়া হচ্ছে না। এর আগে গত বুধবার থেকে দেশব্যাপী আন্দোলন শুরু করে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। মুক্তিযুদ্ধ, সাংবাদিকতা সহ বিভিন্ন কাজে অবদান রাখায় এনটিভির পরিচালক নুরুদ্দিন আহমেদ সহ 11 জনকে স্বাধীনতা সম্মাননা পুরস্কার দিয়েছে ওয়ার্ল্ড জার্নালিস্ট ক্লাব। শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সম্মাননা অনুষ্ঠানের শুরুতে বর্ণিল স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে সম্মাননা তুলে দেওয়া হয় দর্শকপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির পরিচালক নুরুদ্দিন আহমেদের হাতে। এছাড়া বাংলা সাহিত্য ও চলচ্চিত্রে অবদান রাখার জন্য জহির রায়হানকে মরণোত্তর সহ বেশ কয়েকজনকে সম্মাননা দেওয়া হয়। এ সময় নুরুদ্দিন আহমেদ বলেন, স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি সংগঠনটি যে সম্মান প্রদর্শন করেছে তা বিরল। সম্মাননা প্রাপ্তরা ও তাদের পরিবারের সদস্যরা এই উদ্যোগকে স্বাগত জানান। আমি নিজে খুব আনন্দ বোধ করছি এই জন্য, যাদের সাথে আমি পুরস্কার পেলাম, জেনারেল ওসমানী, জহির রায়হান, এদের সাথে আমি পুরস্কার পেয়ে আমি খুব আনন্দিত ও গর্বিত। আমি অনুরোধ করব, এখানে যারা উপস্থিত আছেন আপনারা সকলেই যে সমস্ত স্বাধীনতা বীর বিক্রম, বীর উত্তম যারা এখনও রয়েছে তাদের সাথে কথা বলে এই সংগঠনটি আরও এগিয়ে যাবে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। ভিয়েতনাম থেকে 12,500 মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি থাই বিন 1 জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। খাদ্য মন্ত্রণালয়ে জানিয়েছে, গত 3 ফেব্রুয়ারি ভিয়েতনাম থেকে সরকারিভাবে মোট 1 লাখ মেট্রিক টন আতপ চাল আমদানির চুক্তি হয়েছে। ইতিমধ্যে 72,700 মেট্রিক টন চাল দেশে পৌঁছেছে। জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষার ইতিমধ্যে শেষ হয়েছে এবং চাল খালাসের কার্যক্রম দ্রুত শুরু হবে। এর আগে গত 22 মার্চ G2G চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে 29,000 মেট্রিক টন আতপ চাল নিয়ে MV-OB দিনারেল জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছে। বাংলাদেশের 54তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিশেষ অভ্যর্থনার আয়োজন করে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস। এনটিভি কুয়েত প্রতিনিধি আলামিন সরকার জানান, কুয়েত সিটির ক্রাউন প্লাজা হোটেলের বলরুমে কুয়েতে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিক মিশনের সদস্য বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে অভ্যর্থনা ও নৈশভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের স্বাগত জানান রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন ও তার সহধর্মিণী সহ দূতাবাসের অন্য কর্মকর্তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েতে বিচার বিষয়ক মন্ত্রী নাসির ইউসুফ মাহমুদ আল সুমাইদ, কুয়েত প্রবাসী রাজনীতিবিদ, সাংস্কৃতিক কর্মী ও বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সৌদি আরবের রাজধানী রিয়াদে সংবর্ধনার আয়োজন করে সিলেট জেলা যুব সমাজ। এনটিভি সৌদি আরব প্রতিনিধি জানান, পবিত্র ওমরা পালনে আসা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার সংগঠনের সিলেট জেলা সভাপতি মোহাম্মদ হারিস আলীকে সংবর্ধনা দেওয়া হয়। দেশ এবং বিদেশে চিহ্নিত অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান সংবর্ধিত অতিথি। বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলামের সভাপতিত্বে এবং দুলাল আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও সভাপতি ফারুক আহমেদ চান, আব্দুল মালেক জাবের, লায়েস আহমেদ, শেবুল আহমেদ, মামুন আহমেদ। এ সময় বিপুল সংখ্যক প্রবাসী সিলেট জেলা যুব সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রয়োজনীয় সংস্কার শেষে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি জানান সৌদি আরব বিএনপি নেতারা। এনটিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, জেদ্দা মহানগর বিএনপির অন্তর্ভুক্ত সুক আল বাওয়াদি অঞ্চল কমিটি আয়োজিত কমিটি হস্তান্তর ও আলোচনা সভায় এই আহ্বান জানানো হয়। জেদ্দা মহানগর বিএনপির সভাপতি কেফায়েতুল্লাহ চৌধুরী কিসমত ও সাধারণ সম্পাদক শফিক আহমেদের স্বাক্ষরিত 121 সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন নবাগত সভাপতি মোহাম্মদ ইব্রাহিম মুন্সি। সংগঠনের সাধারণ সম্পাদক ফিরোজ আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন শেখ মোস্তাক আহমেদ, সাইফুল ইসলাম কিরণ, মফিজ পাটোয়ারি, সারোয়ার আলামিন, সেলিম মুসা আমজাদ, মুজাহিদুল ইসলাম, ফরহাদ হোসেন রুমি। সবাইকে দলীয় শৃঙ্খলা মেনে ঐক্যবদ্ধভাবে রাজনীতি করার আহ্বান জানান নেতারা। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com।
এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।